আকাশবাণী বিলোনিয়া। এখন শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণ বাণী। নমস্কার কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিষাণ বাণী অনুষ্ঠানে। কিষাণ বাণী অনুষ্ঠানে প্রথমে জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। আগামীকাল সকাল 8:30 পর্যন্ত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি থেকে 34 ডিগ্রি এবং 24 ডিগ্রি থেকে 25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘণ্টায় 11 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 94 এবং 76% হতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন জেনে নিন এই সময়ের কৃষি পরামর্শ। কৃষক বন্ধুরা, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় ধানের জমিতে অতিরিক্ত জল দাঁড়িয়ে যেতে পারে। ঠিক একইভাবে সবজির জমিতে অতিরিক্ত দশ জমা হতে পারে। জল নিষ্কাশনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিস্থিতির উপর নজর রাখুন এবং নিয়মিত আবহাওয়ার পূর্বাভাসের প্রতি লক্ষ্য রাখুন। আর্দ্র এবং বৃষ্টির ফলে জমিতে জল দাঁড়ানো অবস্থায় ধানে খোলাপচা রোগের বিকাশ এবং বিস্তারে সহায়ক। আক্রান্ত জমি থেকে সুস্থ জমিতে জল যাতে ঢুকতে না পারে তার দিকে কৃষক ভাইদের খেয়াল রাখতে হবে। বৃষ্টির দিনে কীটনাশক স্প্রে করা থেকে বিরত থাকতে হবে। সবজির জমি থেকে জমে থাকা জল তাড়াতাড়ি বের করে দিতে হবে। মাটি নরম হয়ে সবজির গাছ যাতে ঢলে না পড়ে সেদিকে কৃষক ভাইরা লক্ষ্য রাখতে হবে এবং প্রয়োজনে বাঁশ অথবা বড় গাছের শুকনো ডাল দিয়ে ঠেস দিয়ে গাছকে যাতে নুয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখবেন। ধান চাষিদের উদ্দেশ্যে বলছি, গরম এবং আর্দ্র আবহাওয়ায় এবং মাঝে মাঝে মেঘলা আকাশ ফলন বৃদ্ধির জন্য অনুকূল, তবে পোকামাকড় এবং রোগের প্রকোপও বৃদ্ধি করতে পারে। অধিক আর্দ্রতা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা গাছের খাদ্য সংগ্রহের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং ছত্রাকের আক্রমণের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। শীষ বেরোবার প্রক্রিয়াকে অনুকূল রাখতে জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার জল ধরে রাখুন। ধানের শীষের সঠিক বিকাশের জন্য জমিতে ইউরিয়া সারের দ্বিতীয় ভাগ প্রয়োগ করা যেতে পারে। টমেটো চাষিদের উদ্দেশ্যে বলছি, টমেটোর গাছে সাদা মাছির আক্রমণ রোধে একই ওষুধ বারবার প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। যারা শূকর প্রতিপালন করছেন কৃষক ভাইরা, শূকরের ঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং কোনো অবস্থাতে জল জমতে দেবেন না এবং নিয়মিতভাবে মশানাশক ঔষধ ছড়ান। যারা ছাগল প্রতিপালন করছেন, এই সময়ের বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে গবাদি প্রাণীর টিকাকরণ একান্ত প্রয়োজন। এই সময়ে অপর্যাপ্ত পরিমাণে নতুন ঘাস দেওয়া যাবে না। নতুন ঘাস থেকে গরু ছাগলের পেট ফাঁপা বা ফোলা রোগ হতে পারে। ঘর পরিষ্কার রাখতে হবে এবং প্রয়োজনে ঘরের চারিদিকে চুন ছিটিয়ে দিতে হবে। কৃষক বন্ধুরা, শুনলেন প্রথমে আবহাওয়ার পূর্বাভাস, এরপর শুনলেন এই সময়ের কৃষি পরামর্শ। কৃষক ভাই বোনেরা, জাতীয় কৃষি সম্মেলন রবি শস্য অভিযান 2025 এ কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান প্রদত্ত ভাষণ এখন আপনাদেরকে শোনানো হচ্ছে। पहली बार ये प्रयत्न हुआ है, जैसा देवेश चतुर्वेदी जी बता रहे थे
रवि की कॉन्फ्रेंस एक दिन और उसमें भी एक पक्षी संवाद। राज्यों में जहां जमीन पे खेती होना है उन राज्यों की कभी सुनता ही नहीं था, चर्चा नहीं होती थी। और इसलिए हमारे मन में ये विचार आया कि इतना महत्वपूर्ण विषय खेती, देश की अर्थव्यवस्था की रीढ़ है खेती, देश की आधी आबादी को रोजगार देती है खेती, देश को आत्मनिर्भर बनाने का सबसे महत्वपूर्ण माध्यम है खेती। और उस खेती के लिए इतना समय ना दे, राज्यों से व्यापक पैमाने पर चर्चा भी ना। और इसलिए तय किया कि रवि कॉन्फ्रेंस एक दिन की नहीं होगी, 2 दिन की। एक दिन सभी राज्यों के अधिकारी मित्र आएंगे, विषय तय होंगे, उन पर गहन विचार विमर्श करेंगे, चर्चा करेंगे। और दूसरे दिन उन विषयों का प्रस्तुतिकरण होगा और फिर कृषि मंत्री राज्यों के अपनी बात कहेंगे और हम रबी की फसल की कार्य योजना बनाएंगे। अब बताइए, जिस कार्य योजना पर भविष्य निर्भर करता हो, भूखों को भोजन देने का, अन्न के भंडार भरने का, क्या हम उस पर इतनी भी चर्चा न करें? मुझे बहुत खुशी है सचमुच में, और खुशी इस बात की कि मुझे जो कृषि सचिव ने और सचिव डेयर ने जो मुझे ब्रीफ किया कि आपने सतही चिंतन नहीं किया है, आप विषयों की गहराई में गए, टाइम कम पड़ रहा है ये शिकायत की, और कई ग्रुप्स ने तो चाय का ब्रेक भी छोड़ दिया कि नहीं हम तो चर्चा करेंगे, चाय बाद में देखी जाएगी। ये सही अर्थों में देश की खेती पर गंभीरता से चिंतन है। आपकी गंभीरता के लिए मैं आपको हृदय से बधाई देता हूं, आपका अभिनंदन करता हूं। बधाई कोरी कोरी नहीं है, भोजन का भी इंतजाम किया है और ये भी तय किया कि आपसे मैं मिलने की कोशिश करूंगा। आखिर ये टीम एग्रीकल्चर है, देश को भोजन, फल, सब्जी, खाद्यान्न देने का की जिम्मेदारी जिन पर है, और टीम एग्रीकल्चर केवल केंद्र की नहीं हो सकती भाई। मित्रों, सब तरह के मतभेद भूल गए, केवल एक ही संकल्प करें, फल, सब्जी, दलहन, तिलहन कमी नहीं रहने देंगे। हम अपने देश के लिए तो पैदा करेंगे, कल हिंदुस्तान, भारत, इंडिया दुनिया का फूड बास्केट बन के दिखाएगा। और पिछले वर्षों में काफी काम हुआ है, ऐसा नहीं कि नहीं हुआ है। ओवरऑल जो हमारी ग्रोथ थी 7.8%, ओवरऑल देश की ग्रोथ, उसमें एग्रीकल्चर की ग्रोथ थी 3.7%। 1% भी हो तो लोग पर्याप्त मानते हैं, लेकिन आपने चमत्कार किया, 3.7%। मैं आपको हृदय से बधाई देता हूं, किसानों को प्रणाम करता हूं। मैं इसके डिटेल में नहीं जा रहा, लेकिन ये इसलिए हुआ कि हमारे वैज्ञानिकों ने रिसर्च की शोध किया, हमारे किसानों ने जमीन पर पसीना बहाया, और राज्य सरकार के एग्रीकल्चर के अमले ने, डिपार्टमेंट ने केंद्र के साथ मिलकर नीतियों को बेहतर ढंग से क्रियान्वित करने का काम किया। इसलिए ग्रोथ रेट के मामले में भारत है दुनिया में नंबर 1 एग्रीकल्चर ग्रोथ रेट के मामले में। लेकिन हमको केवल यही नहीं रुकना है। मैं जुनूनी कार्य करता हूं, मुझे चैन नहीं पड़ती कि और बेहतर कैसे, और अच्छा कैसे। हमारे वैज्ञानिकों ने रिसर्च की शोध किया,
हमारे किसानों ने जमीन पर पसीना बहाया। राज्य सरकार के एग्रीकल्चर के अमले ने, डिपार्टमेंट ने केंद्र के साथ मिलकर नीतियों को बेहतर ढंग से क्रियान्वित करने का काम किया। इसलिए ग्रोथ रेट के मामले में भारत है दुनिया में नंबर 1 एग्रीकल्चर ग्रोथ रेट के मामले में। लेकिन हमको केवल यही नहीं रुकना है। मैं जुनूनी कार्यकर्ता हूं, मुझे चैन नहीं पड़ती कि और बेहतर कैसे, और अच्छा कैसे। बहुत काम बाकी है अभी। कल हम विस्तार से चर्चा करेंगे, लेकिन कुछ चीजें प्रारंभिक मुझे लगती है। और मैं कह रहा हूं तो जब एग्रीकल्चर टीम की बात करता हूं तो आप भी टीम के सदस्य हैं और मैं भी उसी टीम का सदस्य हूं। मैं और आप एक हैं, राज्य और केंद्र एक है। सारी संकीर्णताएं छोड़ दें, देश के लिए मिलकर एक साथ खड़े हैं। हम अपने देश के लिए काम करेंगे, अपनी जनता के लिए काम करेंगे। लेकिन कुछ चीजें प्रारंभिक है जिन पर हमको ध्यान देने की जरूरत है, वो आप दे सकते हैं, राज्य बेहतर ढंग से दे सकते हैं। विकसित कृषि संकल्प अभियान जो हमने किया था खरीफ में, वो हमारी प्रकाश स्तंभ की तरह काम कर रहा है। कुछ चीजें देश भर से आई थी, उसमें एक चीज आई थी नकली पेस्टिसाइड, अमानक बीज, नकली खाद। अब उत्पादन बढ़ाना तो ये बुनियादी शर्त है। बेहतर बीज चाहिए, बीज कोई कहीं से टिपा ना दे। बीज आ कहां से रहा उसका सोर्स पता, ट्रेसेबिलिटी चाहिए। क्योंकि पिछली बार भी खरीफ में यह हुआ कि कई किसानों को घटिया बीज मिल गया। तो बीज ही सही नहीं है तो बाकी काम कुछ हो ही नहीं सकता। ये प्लानिंग के प्रारंभ में ही उत्तम प्रकार के बीज, उसकी व्यवस्था, खाद पहुंचे और समय पर पहुंचे। खाद की उपलब्धता एक विषय है, लेकिन खाद का वितरण दूसरा विषय है। कल हम खाद पे भी चर्चा करेंगे। यहां बात करो तो पर्याप्त खाद है, राज्य भी कहता है पर्याप्त खाद है। पर्याप्त खाद है तो फिर पर्याप्त ढंग से किसानों तक पहुंचता क्यों नहीं है? वितरण की व्यवस्था में कहां खामी है? ऐसा तो नहीं कुछ को कम मिल रहा हो, कुछ को ज्यादा मिल रहा हो। जिले जिले में आपकी टैक्स, कहीं न कहीं वितरण में दिक्कत, और वो राज्य ही कर सकते हैं। और वो करना जरूरी, क्योंकि अगर लेट हो गए खाद में भी तो उत्पादन पर विपरीत असर पड़ता है। पहली बार ये प्रयत्न हुआ है। শুনলেন জাতীয় কৃষি সম্মেলন রবি শস্য অভিযান 2025-এ কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের প্রদত্ত ভাষণ। গতকাল থেকে নতুন দিল্লির এনএসএসসি পিইউএস এর ভারতরত্ন সি সুব্রমণিয়াম অডিটোরিয়ামে শুরু হয়েছে 2 দিনব্যাপী জাতীয় কৃষি সম্মেলন রবি শস্য অভিযান 2025। কেন্দ্রীয় কৃষি এবং কৃষি কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এর সর্বভারতীয় সম্মেলনে উপস্থিত রয়েছেন দেশের তাবর কৃষি বিজ্ঞানী এবং কৃষি বিশেষজ্ঞরা। সম্মেলনের মূল লক্ষ্য হল 2025-2026 রবি মৌসুমের প্রস্তুতি, উৎপাদন লক্ষ্যমাত্রা এবং কৌশল নিয়ে আলোচনা করা। ভারতের কৃষি প্রবৃদ্ধির হার 3.7%, যা বিশ্বব্যাপী সর্বোচ্চ, যা কৃষক, বিজ্ঞানী এবং সরকারের কৃষক বান্ধব নীতির সম্মিলিত প্রচেষ্টার জন্য দায়ী। কৃষি সম্প্রসারণ কাজের গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে এই সম্মেলনে। আবহাওয়ার পূর্বাভাস এবং ফসল বীমা,
এ বিষয়ের উপরও এই সম্মেলনে জোর দেওয়া হয়েছে। আবহাওয়ার ধরনে ক্রমবর্ধমান অনির্দিষ্টতার সাথে কৃষকের ত্রাণ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার উপর জোর দিয়ে ফসল বীমা কভারেজ সম্প্রসারণ করতে হবে। ভবিষ্যৎ কৃষি গবেষণা কেবল তাত্ত্বিকগত গবেষণাপত্র প্রকাশের পরিবর্তে কৃষকদের প্রকৃত সমস্যা সমাধানের উপর দৃষ্টি নিবদ্ধ করা উচিত। 2017 সালের 1 জুলাই জিএসটি প্রথমবার কার্যকর করা হয়। এর কার্যকর হওয়ার 8 বছর পর জিএসটি কাউন্সিল নিউ দিল্লিতে অনুষ্ঠিত তার 56তম সভায় পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারে বা জিএসটি 2 অনুমোদন প্রদান করে। এখন আমাদের একটি নাগরিক বান্ধব সরল কর আছে। 18% স্ট্যান্ডার্ড হার এবং 5% মেরিট হার সহ কিছু নির্দিষ্ট পণ্য ও পরিষেবার জন্য 40% বিশেষ হার। কৃষি পণ্যের উপর জিএসটি 12% থেকে 5% হ্রাস পেয়েছে, যেমন ট্রাক্টর, কৃষি, উদ্যানতলা বা বনজ যন্ত্রপাতি, মাটি প্রস্তুতির জন্য, চাষের জন্য, কাটার বা মারানোর যন্ত্রপাতি প্রভৃতি। শ্রম বিএসআই পণ্যের উপর জিএসটি 12% থেকে 5%তে হ্রাস পায়, যেমন হস্তশিল্প, মার্বেল ও গ্রানাইট ব্লক এবং মধ্যবর্তী চামড়ার পণ্য। সারের ক্ষেত্রে জিএসটি 18% থেকে 5%তে হ্রাস পায়, যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং অ্যামোনিয়ার জন্য 5% জিএসটি ধার্য করা হয়েছে। নবীকরণযোগ্য শক্তি যন্ত্রপাতি এবং তাদের উৎপাদনের উপাদানের উপর জিএসটি 12% থেকে 5%তে হ্রাস পেয়েছে। আগামী 22 সেপ্টেম্বর 2025 ইংরেজি থেকে নতুন জিএসটি কার্যকর করার জন্য জিএসটি কাউন্সিল সুপারিশ করেছে। কৃষক বন্ধুরা, এখন শুনুন আলোচনার বিষয় প্রাকৃতিক কৃষির সুবিধা। এ নিয়ে বলবেন কৃষি বিশেষজ্ঞ শ্রীমতী পূজা রায়। নমস্কার কৃষক ভাই বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয় প্রাকৃতিক চাষের উপকারিতা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আজ উপস্থিত আছেন কৃষিতে স্নাতকোত্তর পূজা রায়। নমস্কার ম্যাডাম। নমস্কার। কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় প্রাকৃতিক চাষের উপকারিতা, তা আপনার কাছ থেকে প্রথমে জানবো আসলে প্রাকৃতিক চাষ বিষয়টা কি? হ্যাঁ, অবশ্যই। প্রাকৃতিক চাষ বিষয়টা হলো যেখানে আমরা প্রকৃতিকে কোনো হার্ম করব না, মানে প্রকৃতির যাতে কোনো ক্ষতি না হয় এরকম ভাবে প্রকৃতির ক্ষতি না করে আমরা যে চাষটা করি, হ্যাঁ চাষ করি বা গবাদি পশু পালন, যেহেতু এটা ফার্মিং এর মধ্যে আসে, তো সবটা মিলিয়ে যেটা আমরা প্রকৃতিকে কোনো ক্ষতি না করে আমরা যে কৃষিকাজটা করি ওইটাই হলো ন্যাচারাল ফার্মিং। আর এখন আমাদের কৃষক ভাই বোন যারা চাষবাসের কাজে যুক্ত রয়েছেন, ওনারা কিভাবে এর সুবিধা পেতে পারেন বা কিভাবে চাষ করলে পরে ওনারা সে প্রাকৃতিক ভাবে প্রকৃতির ক্ষতি না করে চাষবাস করতে পারেন, যদি সেই বিষয়ে একটু বিস্তৃত আলোচনা করেন। হ্যাঁ, অবশ্যই। প্রকৃতিকে ক্ষতি না করে বলতে আমরা এটাকে ন্যাচারাল ফার্মিংটা তার জন্যই চালু করা হয়েছে বা আমরা করি যাতে আমাদের প্রকৃতি, যেরকম আমরা গাছ লাগানোর জন্য মেইনলি আমাদের মাটি দরকার, তো মাটির যাতে কোনো ক্ষতি না হয়। মাটিতে আমরা যেরকম গাছ লাগানোর জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করি, বিভিন্ন ধরনের সার, পেস্টিসাইড, ইনসেকটিসাইড, কীটনাশকগুলি যে ইউজ করি, তো ওইগুলির ব্যবহার যাতে কম হয়, যাতে আমরা মাটির উর্বরতাটা ভালো রাখতে পারি, মানে মেনটেন করতে পারি, তার জন্যই আমরা মেনলি ন্যাচারাল ফার্মিংটা করে থাকি।
আর তার জন্য যেরকম আমাদের বিভিন্ন যে ফার্মিং প্রসেস আছে, মানে এগুলি গাছগুলি লাগানোর বা গাছকে কীটপতঙ্গ থেকে তাদের রোগ মুক্ত করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, যেটা আমরা অবশ্যই মেনে থাকি। যেরকম আমরা যেমন ধরো টমেটো গাছ লাগালো, কোনো কৃষক টমেটো গাছ লাগালো, এবার টমেটো গাছে অবশ্যই পোকামাকড় আক্রমণ হবে। তো এবার আমরা কি করি, যে আমরা যদি কেমিক্যাল ইউজ না করে যদি আমরা এটাকে ন্যাচারালি আমরা মনে করি যে এটাকে গাছটাকে আমরা রক্ষা করব, যার জন্য আমরা ওই গাছ টমেটো গাছের মধ্যে আমরা কি করি, গাঁদা ফুল গাছ লাগাই। হ্যাঁ, তো লাগালে কি হয়, একটা পোকা আছে যেটাকে আমরা বলি ডায়মন্ড ব্ল্যাক মথ, মানে মথের মতো একটা পোকা, ওইটা কি করে, ওইটা টমেটো গাছকে অ্যাটাক করে, তো আক্রমণ করে। তো এবার আমরা কি করি, টমেটো গাছকে যাতে আক্রমণ না করে আমরা ওইখানে গাঁদা ফুল গাছ লাগাই। এবার ওই পোকাটা গাঁদা ফুল গাছে আক্রমণ করে। তো এতে কি হয় যে আমরা যে টমেটো গাছটা লাগালাম ওইটার কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, গাঁদা গাছটার ক্ষতি হয়, আর ওইটার ক্ষতি হলেও তারপর আমরা গাঁদা গাছটাকে উঠিয়ে ফেলে দিতে পারি, কারণ আমাদের কৃষকের মেইন যে ফসলটা থাকে সেটা হলো টমেটো, তাহলে ওটার কোনো ক্ষতি হলো না। তো এরকম ভাবে আমরা করতে পারি। তারপর যেরকম আমরা ন্যাচারাল ফার্মিং এর আর বেনিফিট যেমন আছে, কৃষকদের ইনকামটাকে আমরা বাড়াতে পারি। এটা আমি কিভাবে করতে পারি, যেরকম আমাদের মেইনলি কৃষক ভাইদের মেইনলি অসুবিধা হয় যে ওরা যে ফসলটা লাগায়, ফসলের যত্ন করতে, ক্ষেতটাকে তৈরি করতে ওদের অনেকটা ইনভেস্টমেন্ট লাগে। হ্যাঁ, ইনপুটসটা অনেক বেশি হয়। তো যাতে সেটা কম হয়, হ্যাঁ, আমার বাজার থেকে যেমন সার কেনা হয়, ওষুধ কেনা হয়, সেগুলি যাতে না কিনতে হয়, ওরা যাতে নিজেদের বাড়িতে যা যা উপকরণ আছে ওইগুলি ব্যবহার করে, যাতে যদি যেভাবে ওরা করতে পারে ফার্মিংটা, গাছের যাতে ভালো হয়, পরিবেশ দূষণ না হয়, মাটির পোকামাকড় যাতে ভালো নষ্ট না হয়। তো এরকম ভাবে যে করে, তার জন্য আমরা করতে পারি কি, যেরকম আমাদের বাড়িতে যে গোবর সার আছে, এখন কোন কৃষক গবাদি পশু পালন করে, হ্যাঁ, যেমন গরু পালন করে, তো ওইখান থেকে আমরা গোবরটা পাই, তাহলে আমরা গোবরটা গাছে দিতে পারি, তাহলে গাছেরও পুষ্টি হয়। ঠিক আছে, তারপর আমরা যেরকম গোবর সার যেরকম ইউজ করি, আমাদের বাড়িতে কেঁচো সার হয়। হ্যাঁ, কেঁচো সার আমরা এখানে বেশি একটা দেখি না কেঁচো সার চাষ করতে, কিন্তু কেঁচো সারকে বলা হয় ভার্মি কম্পোস্ট। আমরা নর্মালি এগুলি বাড়িতেও বানাতে পারি, আবার বাজার থেকেও আনতে পারি। তো ভার্মি কম্পোস্ট আমরা ব্যবহার করতে পারি ন্যাচারাল ফার্মিং এর মধ্যে। তারপরে আর এগুলি করার জন্য যেরকম গোবর সারটা আমাদের কি করতে হয়, অনেকে গোবর সার কি করে, ভেজা গোবর সার ব্যবহার করে। সেটা না করে আমরা গোবর সারটাকে শুকিয়ে তারপর আমরা ব্যবহার করব, যেটা গাছের জন্য ভালো হয়। এবার ন্যাচারাল ফার্মিং এ আমাদের যাতে এবার ধরো বীজ লাগাই আমরা, এবার বীজটা যাতে নষ্ট না হয়। হ্যাঁ, বীজটা লাগানোর জন্য যেরকম আমরা ধান লাগাই, গম লাগাই, বা যে কোনো শাকসবজির বীজ লাগাই, তো বীজটা অনেক সময় কি হয়, আমরা মাটিতে লাগানোর আগে আমরা এটাকে কেমিক্যালি ট্রিটমেন্ট করি, মানে কোনো একটা মেডিসিন আছে যেরকম ম্যানকোজেব, কার্বেন্ডাজিম, এগুলি দিয়ে ট্রিট করে লাগাই, যাতে বীজটা লাগানোর পরে কোনো পোকামাকড় ওইটাতে আক্রমণ না করে, বা যেমন পিঁপড়ে আছে, পিঁপড়ে বীজটাকে খেয়ে নিল, এরকম যাতে না করে। কিন্তু যেহেতু আমরা ন্যাচারাল ফার্মিং এটা করতে পারবো না, তো আমরা একটা তৈরি করি, যেটাকে বলা হয় বীজামৃত। হ্যাঁ, বীজামৃত তৈরি করি। আর এই বীজামৃতটা কি করে, আমরা যেটা কেমিক্যালি আমাদের বীজকে রক্ষা করে, তো কেমিক্যালটা ইউজ না করে আমরা ওই অর্গানিক্যালি আমরা ওইটা করি। শুনলেন আলোচনা প্রাকৃতিক কৃষির সুবিধা, এ নিয়ে আলোচনা করলেন কৃষি বিশেষজ্ঞ পূজা রায়। কৃষক বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আবারও আপনাদের সাথে কথা হবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।